কাঠের জালে উনুনে রান্না করার ব্যাপারটাই আলাদা। কিন্তু আজকাল তো সবাই গ্যাসেই রান্না করে, কে আর কাঠের জালে রান্না করে। কিন্তু যারা অসহায় তারা আর কি করবে? এমনই কাহানি হলো শীতলের। শীতল একজন গরিব ঘরের মেয়ে। তার বাবা মায়ের কাছে বেশি টাকা পয়সাও ছিল না, তাই শীতলের বাবা মা সবসময় চাইতো, আমাদের জীবন তো শেষ হয়েই এলো, আমাদের মেয়ে শীতল যেন একটা সুন্দর জীবন পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার মেয়ের বিয়ে কোনো বড়লোক বাড়িতে দেব, যাতে সারা জীবন খুব সুখে কাটে। কিন্তু কোনো কোনো মানুষ সহজে সুখী আর ধনী হতে পারে না, আর শীতল তাদের মধ্যেই একজন। যাই হোক, অনেক চেষ্টার পরে শীতলের বিয়ে হয় শহরের একজন ধনী ছেলের সঙ্গে। তার স্বামীর নাম ছিল প্রফুল্ল। তাদের ফ্যামিলি বিজনেস ছিল। প্রফুল্ল আর তার বড় দাদা মহেন্দ্র, এরা দুজনেই ফ্যামিলি বিজনেস চালাতো। আর তাদের মা জানকী দেবী খুবই রাগী মানুষ ছিলেন। সে প্রথম দিনেই শীতলকে বললেন, দেখো ছোট বৌমা, আমি জানি তুমি গরিব পরিবারের মেয়ে, জানি না তোমার বাড়িতে কি হতো, কিন্তু আমাদের বাড়িতে তো রাতে আর দুপুরে 10 রকমের খাবার বানানো হয়। ঠিক আছে মা, তোমাকে এমনই খাবার বানাতে হবে, পারবে তো? হ্যাঁ মা, পারবো। এই বলে শীতল রান্নাঘরে চলে যায়। সেখানে তার বড় জা তার জন্য অপেক্ষা করছিল। দিদি, আমরা কি রান্না করব? আমরা নয় গাইয়া ভূত, তুই করবি রান্না। এই নে লিস্ট আর কাজ করতে লেগে পড়। আমি অনেক খাবার বানিয়েছি, এখন থেকে তুই সবকিছু করবি। শীতলের কাছে দায়িত্ব দিয়ে কোকিলা আরাম করতে চলে যায়। শীতল তার বাপের বাড়িতে উনুনে রান্না করত, কিন্তু এখানে তো গ্যাস ছিল। প্রথম কিছুক্ষণ তার সমস্যা হলেও একটু পরেই সে সবকিছু সামলিয়ে নেয়। আর 2 ঘন্টার মধ্যেই অনেক কিছু রান্না করে টেবিলে রেখে দেয়, যা দেখে জানকী দেবী খুব খুশি হয়। আরে বা ছোট বৌমা, এত কম সময়ে এত সুন্দর রান্না করেছো তুমি। বড় বৌমা রান্না করতে অনেক সময় নেয়। তার উপর সব খাবারই খেতে দারুণ হয়েছিল, তাই জানকী দেবী আর প্রফুল্ল খুবই প্রশংসা করে। বাহ শীতল, এটা কিন্তু মানতে হচ্ছে যে তোমার হাতে কিন্তু জাদু আছে। এবার মনে হচ্ছে তোমাকে এই বাড়ির বৌমা করে আমি ভালো কাজই করেছি। এই শুনে শীতল ভাবছিল যে এখন তার ভাগ্যে শুধু সুখই লেখা আছে, কিন্তু সে এটা জানত না যে শাশুড়ির মুখে শীতলের প্রশংসা শুনে বড় জায়ের খুবই হিংসে হচ্ছিল। খুব প্রশংসা করছে এই বুড়ি, একবার এই বুড়িটা মরে যাক, তারপর সবাইকে মজা দেখাবো। কোকিলা আর মহেন্দ্র সব প্ল্যান আগে থেকেই করে রেখেছিল। আর 1 মাস পরেই জানকী দেবী খুবই অসুস্থ হয়ে পড়ে। তারপর তাকে হসপিটালেও নিয়ে যাওয়া হয়, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ জানকী দেবীর মৃত্যু হয়। মহেন্দ্র আর কোকিলা তো এই সময়ের জন্যই অপেক্ষা করছিল। তারা সমস্ত প্রপার্টি আর বিজনেস নিজেদের নামে লেখার জন্য কাগজ রেডি করেই রেখেছিল। আর জানকী দেবীর অন্তিম সংস্কারের পরেই মহেন্দ্র প্রফুল্লকে বলল, প্রফুল্ল, মা আমাকে সবকিছু ওই কাগজে লিখে দিয়ে গেছে, বাড়ি, জমি, ফ্যাক্টরি, তাই সবকিছু এখন থেকে আমার, বুঝলি? এই শুনে প্রফুল্লর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এটা তুমি কি বলছো দাদা? মা কবে এটা করলো? তুমি মিথ্যে কথা বলছো। আচ্ছা, মিথ্যে কথা বলছি? তাহলে দেখ, এটা কি এটা? মহেন্দ্র দলিলের কাগজ দেখালে প্রফুল্ল বলে, এটা নকল, তুমি মিথ্যে বলছো। আচ্ছা, এমনটা হলে তাহলে কোর্টে যা, কোর্টে গিয়ে সবকিছু ফিরিয়ে নিয়ে আয় কেস করে, কিন্তু ততদিন পর্যন্ত তুই এই বাড়িতে আসবি না। এরপর কোকিলা আর মহেন্দ্র শীতল আর প্রফুল্লকে বাড়ি থেকে বার করে দেয়, কিন্তু প্রফুল্ল এসবের কিছুই বুঝতে পারছিল না। শীতল, এটা কি হলো? আমরা তো রাস্তায় চলে এলাম, এবার কি হবে? কেস করার জন্য তো টাকার দরকার, আর সব অ্যাকাউন্টে যে দাদার নামে, এবার কি হবে? তুমি কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। কি করে সবকিছু হবে শীতল? আমরা থাকবো কোথায়, খাবো কি? সবকিছু তো শেষ হয়ে গেল। প্রফুল্ল ভিতর থেকে ভেঙে পড়েছিল। দারিদ্রতায় প্রফুল্লের অভ্যাস ছিল না, কিন্তু শীতল তো ছোট থেকেই দারিদ্রতার মধ্যেই জীবন কাটাতো। সে প্রফুল্লকে নিয়ে শহরের একপাশে একটি বস্তিতে থাকতে শুরু করলো। শীতল, আজকে যদি তুমি না থাকতে তাহলে আমার কি হতো? আমিও তো মরেই যেতাম। এভাবে মরার কথা বলো না গো, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য রান্না করে আনছি। খাওয়ার বানানোর জন্য চাল, ডাল এগুলো তো চাই, সেগুলো কোথা থেকে পাবো বলো? আসলে বস্তির গরিব মানুষগুলো বড় লোকের মতো স্বার্থপর নয়, ওদের থেকেই আমি সবকিছু পেয়ে যাব। কাঠের উনুনে রান্না করা আমার অভ্যাস আছে, তুমি বসো, আমি দেখছি। কিন্তু তুমি খাওয়ারটা বানাবে কি করে? এখানে তো গ্যাস সিলিন্ডারও নেই। এরপর শীতল একটি উনুন তৈরি করে কাঠ জাল দিয়ে তাতে ভাত আর ডাল রান্না করে ফেলে। আরে বাহ, স্মেল তো খুব সুন্দর আসছে। প্রফুল্ল খাবারটা গালে দিলেই অবাক হয়ে যায় আর বলে, ডাল ভাত যে এত সুস্বাদু হয়
এটা আমার জানাই ছিল না। এর মধ্যে কাঠের জ্বালানির একটা সুন্দর সুগন্ধ আছে, যেটার জন্য খাবারটা আরো সুস্বাদু লাগছে। এই বলে প্রফুল্ল ডাল ভাত পেট ভরে খেয়ে খাবার খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর কিছু মাস কাজ করে বেশ কিছু টাকা জমিয়ে সে একজন উকিলকে ডাকে। আর সেই উকিল প্রফুল্ল ঝুপড়িতে এসে কেসের বিষয়ে কথা বলতে থাকে। কিন্তু উকিলের ফিজের কথা শুনে প্রফুল্ল বলে, উকিলবাবু, আমি এখন তো এত টাকা দিতে পারবো না আপনাকে। ও, তবে তো কেস জেতা খুব মুশকিল হয়ে পড়বে। ঠিক আছে, কাজের কথা তো হতেই থাকবে। উকিলবাবু আসুন না, খাবার খেয়ে নিন। এই বলে শীতল কাঠের জালে রান্না করা মুরগির মাংস উকিলকে খাওয়ায়। আর খাবার খেয়ে উকিল এতটাই খুশি হয় যে সে বিনামূল্যেই কেস লড়ার কথা বলে। আরে বাহ, এত সুন্দর খাওয়া পেলে তো আমি আপনার জন্য ফ্রিতেই আমি কেস লড়ে দেবো। আরে আপনি এখানে কি করছেন? আপনার তো আমাদের কোর্টের বাইরে হোটেল খোলা উচিত। ওখানে এত ভালো খাবার পাওয়া যায় না। আপনি চলুন, আমি ওখানে আপনার জন্য সব ব্যবস্থা করে দেবো। উকিল কোর্টের বাইরে একটা হোটেল খোলার পারমিশন করিয়ে দেয়। সেখানে কাঠের উনুন বানিয়ে শীতল রান্না করতে থাকে। আর খাবারের সুগন্ধ পেয়ে আশপাশ থেকে সবাই তার কাছে খাবার খেতে আসে। আর কাঠের জালে রান্না করা খাবার খেয়ে সবাই তো পাগল হয়ে যায়। তাই শীতলের হোটেল ধুমধাম করে চলতে থাকে। আর কিছু মাস পরে সে অনেকটা টাকা জমিয়ে হোটেলটা অনেক বড় করে ফেলে। আর সেই পয়সা দিয়ে প্রফুল্ল তার বড় ভাই আর বৌদির নামে কেস করে। মহেন্দ্র আর কোকিলা কেস হেরে গেলে তাদেরকে জেলে যেতে হয়। আর প্রফুল্ল সবকিছুই ফিরে পায়। সে ব্যবসা সামলাতো আর শীতল সামলাতো কাঠের উনুনের হোটেল। আর এভাবেই তারা দুজন হাসি খুশি থাকতে লাগল। অনেক বছর হলো উর্মিলার বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের পর থেকে উর্মিলা শুধু উনুনই রান্না করত। আর এই কারণেই কখনো কখনো রান্না করতে অনেক দেরিও হতো। আরে উর্মিলা, কখন থেকে বলছি খাবারটা দিতে? তাড়াতাড়ি খাবারটা প্যাক করে দাও, কাজে যেতে হবে তো নাকি? দেরি করে গেলে আবার দেরি করে আসবো, তারপর বলবে আবার সন্ধ্যাবেলা সবজিটা আনলাম না। তাড়াতাড়ি দাও। সব সময় তাড়াতাড়ি রান্না করতে বলো। কতবার বলেছি একটা গ্যাস কিনে দাও, কিন্তু আমার কথা কে শুনবে? আমার তো মনে হয় আমার সারা জীবন এই ধোয়ার মধ্যেই কেটে যাবে। জানি না ভগবান আমাদের কপালে এত দারিদ্রতা কেন লিখেছে যে একটা গ্যাসও কিনতে পারি না। বৌমা, উনুনে রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য খুবই ভালো, জানো? মা, ওই স্বাস্থ্যের কথা ছাড়ুন, সেটা আগের যুগে হতো। এখন আমরা 21 শতাব্দীতে দাঁড়িয়ে আছি। এখন সবার বাড়িতে গ্যাস আছে, শুধু আমাদের বাড়িতেই এখনো রান্নার গ্যাসটাই এলো না। হাতে একটু টাকা জমতে দাও, তারপর সবটাই কিনে দেবো তোমায়। এখন তো তুমি আমার অবস্থা জানো নাকি? সব জেনে শুনেও ও যেন কিছুই বোঝে না। যখনই বরের খাবার দেওয়ার সময় হয় তখনই রোজও একই কথা বলে, গ্যাস নাও, গ্যাস নাও। আরে নিয়ে নেবে টাকা হলে, এখন তো রান্না হয়ে যাচ্ছে উনুনে, নাকি? উর্মিলা খুবই দুশ্চিন্তায় ছিল। বর শাশুড়ি কেউই তার কথা শুনত না। বেচারি অনেক বছর ধরেই বলে চলেছে যে রান্নার জন্য একটা গ্যাস নিতে, কিন্তু কেউই তার কথা গুরুত্বই দিত না। উর্মিলা ছোটবেলার বান্ধবী এই গ্রামেই থাকত, তাই উর্মিলা মাঝে মাঝে তার সঙ্গে দেখা করতে যেত। আরে উর্মিলা, আয় আয়, অনেক দিন পরে এলি, বস, আমি তোর জন্য চা আনছি। তুই গ্যাস কিনেছিস, তাই না? হ্যাঁ, আমার তো 3 বছর হয়ে গেছে। গ্যাসে রান্না করার কত সুবিধা, সব রান্না তাড়াতাড়ি হয়ে যায়। এবার তুইও বাড়িতে একটা গ্যাস কিনে নে। আর কতদিন ওই উনুন আর স্টোভে রান্না করবি? আরে কবে থেকে বলছি একটা গ্যাস ওভেন এনে দিতে, কিন্তু কে শুনবে আমার কথা? তুই ঠিকই করেছিস, বরকে বলে একটা গ্যাস কিনে নিয়েছিস। আমার কপালে আর এসব কোথায়। চল, আমি আসছি, যাস একদিন। হ্যাঁ, যাবো তো ঠিকই, কিন্তু কি বলতো, ওই উনুনে রান্না করা চায় না, ধোয়ার কেমন গন্ধ আসে। তোর বাড়িতে তাড়াতাড়ি গ্যাস চলে আসুক, আমি গিয়ে চা খাবো। তোর মুখে ফুলচন্দন পড়ুক যদি এমনটা হয়। আচ্ছা, আমি আসি। এই বলে উর্মিলা বাড়ি আসতে লাগলে রাস্তাতেই তার দেখা হয় একজন পরিচিত শেঠানির সঙ্গে। এবার আমাকেই কিছু করতে হবে। মনে তো হয় না গুড়িয়ার বাবা আমাকে টাকা দিয়ে গ্যাস ওভেন কিনে দেবে। আমাকেই টাকা ইনকাম করতে হবে। আরে উর্মিলা, চেনা জানা কোনো রান্নার লোক থাকলে আমাকে জানিও তো, মাসে 2000 টাকা দেব। 2000 টাকা? আমি যদি এনার বাড়িতে রান্নাটা করে দিই তাহলে ওই টাকাটা আমি পেয়ে যাব। কি হলো, চুপ করে কেন? শেঠানি ম্যাডাম, আজকাল বাড়িতে আমার তেমন কোনো কাজ নেই,
তাই আপনি বললে আমি আপনার বাড়িতে রান্নার কাজ করতে পারি। হ্যাঁ, চলে এসো, আমার কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, সকাল 9টায় কিন্তু আসতে হবে। সেটজি দোকানে যাওয়ার আগে সব রান্না করে দিতে হবে। পারবি তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি চলে যাব। কাজ পেয়েছে শুনে উর্মিলা খুবই খুশি হয়। এখন সে কাজ করে টাকা জমিয়ে বাড়িতে রান্নার একটা গ্যাস আনতে পারবে। তাই সে বাড়ি গিয়ে এই কথাটা তার শাশুড়ি আর বরকে জানালে, তুমি সকাল 9টার সময় রান্না করতে বেরোবে তো বাড়ির কাজটা কে করবে? হ্যাঁ, সকাল 9টার সময় তো মোহনও কাজে যায়, আর বাচ্চাদেরও স্কুল আছে। আর আমার যা বয়স হয়েছে, এখন এসব দেখা আমার পক্ষে সম্ভব নয়। মা, আপনি চিন্তা করবেন না, আমি সকাল সকাল উঠে বাড়ির সব কাজ করে নেব। আমার টাকার দরকার আছে। যেটা তুমি ভালো বোঝো, কিন্তু কাজের সাথে সাথে নিজের শরীরের খেয়ালটাও যে রাখতে হবে। নয়তো শরীর খারাপ হলে আমার কাছে কিন্তু অত টাকা নেই যে তোমার চিকিৎসা করাবো। উর্মিলা চুপ করে থাকে, কিছুই বলে না। পরের দিন ভোর 4টের সময় উঠে সে বাড়ির সব কাজ সেরে ফেলে। জল ভরা, ঘর পরিষ্কার করা, রান্না করা, সব কাজ সেরে ঠিক 9টার সময় উর্মিলা সেঠানির বাড়িতে পৌঁছায়। আর সেঠানির বাড়িতে সব রকমের রান্না শেষ করে উর্মিলা আবার 12টার সময় তার বাড়িতে ফিরে আসে। সে তো তার বাড়িতে শুধু একটা রান্নার গ্যাস কিনতে চাইছিল, তাই এত পরিশ্রম করছিল। আর ঠিক 1 মাস কাটার পর সেঠানি উর্মিলাকে মাসিক বেতন হিসাবে 2000 টাকা দেয়। উর্মিলা টাকাটা পেয়ে খুবই খুশি ছিল। সে ভেবেছিল এভাবেই 1-2 মাস কাজ করে সে গ্যাস কেনার টাকা জোগাড় করে নেবে। কিন্তু উর্মিলা বাড়িতে গিয়ে দেখে হঠাৎ তার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছে। কি হয়েছে মায়ের? জানি না, বলছে নাকি দম নিতে কষ্ট হচ্ছে। আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আমিও যাচ্ছি, চিন্তা করো না, মা ঠিক হয়ে যাবে। এরপর তারা সরলাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। শীতকাল শুরু হয়েছে তো, তার জন্য একটু ঠান্ডা লেগে গেছে, কদিনই সেরে যাবে। এই কিছু ওষুধ লিখে দিলাম, আর আমি একটা ইঞ্জেকশনও দিয়ে দিলাম, যাতে উনি খুব তাড়াতাড়ি সেরে যান। কত টাকা হয়েছে ডাক্তারবাবু? এই ওষুধগুলো আপনি বাইরে থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? আর আমার ফিস 800 টাকা। 800? মোহন তার পকেটে হাত দিয়ে দেখে মাত্র 300 টাকা আছে। এখন আমি কি করব? আমার কাছে যে অত টাকাও নেই ডাক্তারবাবুকে দেওয়ার মতো। আমি ওষুধ কোথা থেকে আনবো? চিন্তা করো না, আমি আজকেই বেতন পেয়েছি। এই নাও 2000 টাকা, এটা রাখো, মায়ের চিকিৎসার কাজে লাগবে। কিন্তু উর্মিলা, এই টাকাটা তো তুমি গ্যাস ওভেনের জন্য সঞ্চয় করছিলে, এটা তুমি দিয়ে দিলে? না গো, মায়ের সুস্থ হওয়া আগে দরকার। গ্যাসের কি আছে, আমি 2 মাস পরে নিয়ে নেব। আগে মায়ের সুস্থ হওয়া দরকার। শোনো, মায়ের জন্য কিছু ফল আর সবুজ শাকসবজি নিয়ে এসো, আমি রান্না করে দেব। বৌমার এই কথা শুনে সরলার চোখে জল চলে আসে। উর্মিলার মতো বৌমা পেয়ে সে নিজেকে সৌভাগ্যবতী মনে করছিল। আর কিছুদিন পর উর্মিলার শরীরের সঙ্গে সঙ্গে স্বভাবও বদলিয়ে যায়। বৌমা, রান্নার চিন্তা করতে হবে না, তুমি স্নান করে কিছু খেয়ে নাও, আমি তৈরি করে দিচ্ছি খাবার। খেয়ে তুমি কাজে যাও, এদিকের কিছু চিন্তা করতে হবে না, আমি সবটা সামলে নেব। তুমি ক্লান্ত হয়ে যাও নিশ্চয়ই, ঘরের কাজ করো, বাইরের কাজ করো, আর আমি তো বাড়িতেই থাকি। আমি ঘরের কাজ নিশ্চিন্তে করে নিতে পারবো। তাছাড়া একটু চলাফেরা করলে শরীরটাও ভালো থাকবে। যাও, তুমি তোমার দরকারি কাজ করো, ততক্ষণে আমি তোমার জন্য রান্না করে আনছি। ঠিক আছে মা, একটা কথা বলবো মা, আপনি খুব ভালো। আমি না বৌমা, এটা বলো তুমি খুব ভালো। তুমি তো কত চিন্তা করো এই বাড়ির, তাই আমারও এটা দায়িত্ব যে আমার ভালো বৌমাকে আমি সাহায্য করি, পাশে থাকি। পরিবারের ভালোবাসায় উর্মিলা সাহস পায়। আর 2-3 মাস পরিশ্রম করে উর্মিলা তার বাড়ির রান্নার জন্য একটা গ্যাস কিনে ফেলে। বৌমা, এই গ্যাস ওভেন কিনে তুমি খুবই ভালো করেছ, কত তাড়াতাড়ি রান্না হয়ে যায়। সত্যি, গ্যাস ওভেন খুবই কাজের জিনিস। এখন তো মা আমার জন্য ঝটপট করে রুটি বানিয়ে দেয়। যাই বলো, গ্যাস ওভেন থাকার কিন্তু অনেক লাভ। এসব তো তোমাদের আর ভগবানের আশীর্বাদই হয়েছে। শোনো, বলছি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে আমি কি এখনো সেঠানির বাড়িতে কাজ করতে পারি? যদি তুমি এতে খুশি থাকো, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ বৌমা, নিশ্চয়ই করো, নিজের পায়ে দাঁড়ানো কোনো খারাপ কাজ নয়। আমি তো শুনেছি শহরে ছেলে আর মেয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, তাহলে গ্রাম কেন পিছিয়ে থাকবে? তুমি বাইরের কাজ করো আর আমি ঘরেরটা করব। এভাবেই তো মিলেমিশে সংসার চলে। এখন তো অনেক কাজ আছে, ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে পড়াশোনা করাতে হবে,
অনেক দায়িত্ব। আর তাছাড়া গ্যাস ওভেন চলে এসে রান্না করতে আমার বেশ ভালোই লাগে। তাই জন্য রান্নাঘর তো আমিই সামলাবো, তুমি সেঠানির রান্নাঘর সামলাও। এটা তো দারুণ বলেছেন মা। শাশুড়ির কথা শুনে উর্মিলা হাসতে হাসতে শাশুড়িকে জড়িয়ে ধরে। Thanks for watching.